দেশে এই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে মুক্তিযোদ্ধার নাতিপুতিদেরকে কোটা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। শুধুমাত্র এই কোটা জিয়ে রেখেছে এখানে সরকার ২ নাম্বারই। কোটা আন্দোলনকারীদেরকে সরকার প্রথম দিকে অবজ্ঞা করলেও আজ সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন কোটা আন্দোলনকারীরা সংগঠিত হচ্ছে তখন আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ রায় এখন হাইকোর্টে, কিন্তু সরকার খুব কৌশলীভাবে এই আন্দোলনকারীকে দমাতে এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন। তবে বর্তমান আন্দোলনকারীদের উত্তপ্ত অবস্থান দেখে কিন্তু ছাত্রলীগ সহ পুলিশেরাও এখন কিন্তু তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া শুরু করেছে। আসুন নতুন করে আবারও কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এই মেধাবী আন্দোলন শিক্ষার্থীদের উপরে, আসুন বিস্তারিত জানবো আমরা ভিপি নূরের কাছে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড ছোট দেশে এই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে মুক্তিযোদ্ধার নাতিপুতিদেরকে কোটা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। শুধুমাত্র এই কোটা জিয়ে রেখেছে এখানে সরকার ২ নাম্বারই করে। ২০১৮ সালে আমরা যে ফরম্যাটে আন্দোলন করেছিলাম, যেভাবে আন্দোলন করেছিলাম, আজকের শিক্ষার্থীদের কিন্তু সেইভাবে আন্দোলন করতে হচ্ছে না। 18 সালে আন্দোলনের মাধ্যমে আমরা এই আন্দোলনের পাটাতনটা তৈরি করেছি। সেই সময় আমরা বিভিন্ন পত্রিকার সিনিয়র সাংবাদিক, এডিটর, বিশিষ্ট জনেরা, সরকারি দলের লোক, বিরোধী দলের লোক, যারা টেলিভিশন পত্রপত্রিকায় কথা বলেন, তাদেরকে এই কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা বিষয়ে লিখিত চিঠি দিয়েছি, লিফলেট দিয়েছি এবং ছাত্রদের দাবির পক্ষে কথা বলার জন্য আমরা এইভাবে জনসংযোগ তৈরি করেছি। আজকে কিন্তু এটা রেডি পাঠাতন যে 18 সালে এই আন্দোলনটা একবার হয়েছে, এই ছাত্ররাই অনেকে আন্দোলন করেছে, কাজে আবার সেটা সরকার ফিরিয়ে এনেছে চালাকি করে, এটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তো আমিও মনে করি যে সরকার সেই সময় এই জন্য এই চালাকিটা করেছিল যে সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যেন কেউ আদালতে গেলে আবার এটা একটা সুরাহা হয়। কারণ এই কোটার মধ্যে নারী কোটা, জেলা কোটা, উপজাতি কোটা, প্রতিবন্ধী কোটা, এই সমস্ত কোনো কোটাই আসলে, যেমন ধরেন আপনার মোট জনসংখ্যার 1.1% জন্য আপনার 5% কোটা রাখা হয়েছে, মানে এই উপজাতিদের কোটা বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের জন্য কোটা। 1.1% জনগোষ্ঠীর জন্য 5% কোটা। 1.4% আপনার প্রতিবন্ধী যারা শারীরিকভাবে একটু সমস্যা আছে তাদের জন্য 1%। তাহলে ওইদিকে 1.1%-এর জন্য 5% রাখছেন, 1.4%-এর জন্য রাখছেন 1%। তাহলে এইটা বৈষম্য। নারীদের জন্য 10% কোটা রাখা হয়েছে, অথচ আপনি বিসিএস যে কোনো জবের ক্ষেত্রে দেখবেন নারীরা তার চেয়ে অনেক গুণ বেশি, কোনো কোনো জায়গায় পুরুষের চেয়ে নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে এগিয়ে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, মেডিকেলে ভর্তির ক্ষেত্রে। তাহলে 10% নারী কোটা, এটা কাজেই লাগে না নারীদের। এবার আসেন জেলা কোটা 10%। প্রত্যেকটা জেলা এখন অনেক এগিয়েছে, সব জেলা, এমন কোনো জেলা পাবেন না যেখানে আপনার এই আপনার 10%-এর চেয়ে বেশি সংখ্যক প্রতিনিধি সরকারি চাকরিতে না ঢোকে। তাহলে এই যে জেলা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোটা, এইটা কিন্তু প্রয়োজনীয়তা হচ্ছে না। এবার আসেন মুক্তিযোদ্ধা কোটা 30%, তাদের সংখ্যাটা মোট জনসংখ্যার 1.3%। তো 1.3% লোকের জন্য আপনি 30% কোটা রাখছেন। তারপর আবার সেই কোটাটা কি আপনার নাতিপুতির জন্য। আমরা বারবার বলছি যে মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত, সর্বোচ্চটুকু করা উচিত। কিন্তু প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড ছোট দেশে এই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে মুক্তিযোদ্ধার নাতিপুতিদেরকে কোটা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। শুধুমাত্র এই কোটা জিয়ে রেখেছে এখানে সরকার ২ নাম্বারই করে। সরকার এখানে তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করে, এই কারণে এই কোটাটা সরকার জিয়ে রাখছে। তো এই জন্য আমরা বলছি, দেখেন আপনার নারী কোটা, জেলা কোটা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোটা, এই সমস্ত কোটার খুব বেশি প্রয়োজন নাই। এখন আপনি শোকেস, সৌন্দর্য বা বলতে পারবেন যে না আমার সংবিধানে আছে, এই জন্য আমি কিছু কোটা রেখেছি। সংবিধানে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে সকলের নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র দায়িত্ব নেবে। পিছিয়ে পড়া, আপনি যদি মনে করেন এই অঞ্চলটা আর্থিকভাবে পিছিয়ে, তাহলে আপনি অর্থনৈতিক বরাদ্দ দিয়ে সেই অঞ্চলকে উন্নত করে নেন। আপনি যদি মনে করেন এই অঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় নাই, সেখানে আপনি একটা বিশ্ববিদ্যালয় করেন। আপনি যদি মনে করেন এই অঞ্চলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেখানে আপনি ভালো 2-4টা শিক্ষা প্রতিষ্ঠান করেন। এইভাবে আপনি এগিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু কোটা দিয়ে তো আপনি কখনোই আপনার তাদেরকে এগিয়ে নিয়ে আসতে পারবেন না। কোটায় অল্প কয়েকজন মানুষ চান্স পাচ্ছে, তাদের পরিবারের উন্নতি হচ্ছে, সোসাইটির উন্নতি হচ্ছে না। সেই জায়গা থেকে আমরা বলছি যে
কার্যত বর্তমানে কোনো কোঠা না রাখলেও হয়। আর তারপরেও যদি সরকার মনে করে আন্তর্জাতিক বিভিন্ন এনজিও, দেশের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর চিন্তা ভাবনা, চাওয়া পাওয়ার আলোকে কিছু রাখতে হয়, ওকে, সেটা 5 থেকে 10% কোটা রাখতে পারে। সেই ক্ষেত্রে আপনার সরকার 2018 সালে ওই প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল করে একটা চালাকি করেছিল যে আবার কোর্টে এটা চ্যালেঞ্জ যেন হয়। তো আমরাও কিন্তু সে সময় কোটা বাতিল চেয়ে সংস্কার চেয়েছিলাম। এইবার শিক্ষার্থীরাও সংস্কার চাচ্ছে। সর্বমহল থেকে সরকারি দলের লোকেরা বুঝতে পারছে যে এইটা এত একটা জনপ্রিয় দাবি, তরুণদের দাবি, এটার বিপক্ষে গেলে বেইজ্জতি হতে হবে, রাস্তায় নামলে অপমানিত হবে, ছাত্ররা দেখলে জুতা মারবে, থুথু মারবে যে ও তরুণদের বিরুদ্ধে, ও মেধাবীদের মূল্যায়ন চায় না। সেই কারণে কিন্তু সরকারি দলেরও সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী অনেকেই কিন্তু এই দাবির পক্ষে কথা বলছে। তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই। এবং সরকারেরও কোনো রকমের চালাকি না করে এইটার একটা যৌক্তিক সংস্কার পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। এবং সেইখানে আমি একটা বিষয় শিক্ষার্থী আন্দোলনকারী বিশিষ্টজনদের উদ্দেশ্যে বলবো। দেখেন, 2018 সালে আমরা যখন ফেব্রুয়ারি থেকে এই আন্দোলনটা করি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 4 তারিখ প্রজ্ঞাপন হয়েছে। তাহলে কিন্তু প্রায় আপনার 9 মাস বলেন, 8.5 মাস বলেন, আন্দোলনটা চলেছে। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 4 অক্টোবর পর্যন্ত। এই যে 8 মাস, 8.5 মাস আন্দোলনটা চলেছে, সেই সময় কিন্তু অনেক টকশো হয়েছে, অনেক পত্রপত্রিকায় কলাম হয়েছে। আমরাও অনেক লেখালেখি করে বিভিন্ন জনের কাছে এই লেখাগুলো পাঠিয়েছি। এবং সরকার সেই সময় 2 জুলাই ছাত্রদের এই দাবির প্রেক্ষাপটে আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম ভূঁইয়াকে প্রধান করে জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, হাই প্রোফাইল ব্যক্তিদেরকে নিয়ে কিন্তু 7 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করেছিল। তাদের প্রতিবেদন এখনও সরকারের কাছে আছে। তো কাজেই নতুন করে কমিটি করে নাটক করতে হবে না যে কত কোটা রাখতে হয়, কি করা দরকার। সরকার চাইলে এটা 24 ঘন্টার মধ্যে সমাধান করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার কি চাবে কিনা, সরকার কি আন্তরিক কিনা, এইখানে একটা। দর্শক, স্ক্রিনে আমরা বিভিন্নর কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই সরকার আসলে আন্দোলনের ভেতরে বারবার কেন অন্য ইস্যু খুঁজে বের করছে? কেননা একটা হামলা বা তাদেরকে দমন করার জন্য তাদের উপরে প্রতিরোধ চালাতে হবে, আর সেটা করতে গেলে বিএনপির উপরে দোষ চাপানো ছাড়া সরকারের আর কোনো উপায় নেই। আসুন এ সম্পর্কে বিস্তারিত জানবো ডক্টর ফয়জুল হক স্যারের রিপোর্ট। কোটা আন্দোলনকারীদেরকে সরকার প্রথম দিকে অবজ্ঞা করলেও আজ সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন কোটা আন্দোলনকারীরা সংগঠিত হচ্ছে, তখন সরকার এক প্রকার বিচলিত হয়েছে। সরকার যে কোটা আন্দোলনকারীদেরকে ঠেকানোর জন্য তারা যে তাদের উপরে আক্রমণ করবে, সেটা পূর্ব থেকেই অনুমেয় ছিল। বাংলাদেশে আজকে দেখেছেন যে সমগ্র জায়গায় শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, রাজপথে আন্দোলন করছে, তারা তাদের অধিকার আদায়ের জন্য সব জায়গায় নেমে পড়েছে। কিন্তু ফ্যাসিস্ট এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই মন্তব্য করে বসেছেন যে আর সহ্য করা যায় না, কোটা আন্দোলনকারীরা অতিরিক্ত করে ফেলেছেন, টু মাচ করে ফেলেছেন, তারা নাকি এখন যা করছেন এটা আর কোনোভাবে বরদাস্ত করা হবে না। আপনারা দেখেছেন ইতিমধ্যেই শাহবাগে সাজোয়া যান পাঠানো হয়েছে, পুলিশ ব্যারিকেড দিয়েছে, ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সেখানে মিছিল করেছে, অবস্থান করছে। একই সাথে আপনারা দেখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, সেখানে শিক্ষার্থীরা আন্দোলন করছে, শান্তিপূর্ণ আন্দোলনে সমগ্র জায়গায় উস্কানি ছাড়াই সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে সরাসরি পুলিশ এবং ছাত্রলীগ মিলে। আপনারা দেখেছেন ঢাকাতে ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হয়েছে, লেলিয়ে দেওয়া হয়েছে, যাতে করে সেই ছাত্রলীগ পুলিশের সাথে থেকে এই সাদ্দামদের নেতৃত্বে বাংলাদেশে আবার এই কোটা আন্দোলন যারা করছে, কোটার বিরুদ্ধে যারা অবস্থান করছে, তাদেরকে স্তব্ধ করে দেওয়া যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে জঙ্গলে ঢুকে ঢুকে শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই দেখেছেন যে সেখানে যখন আক্রমণ করা হয়েছে, আক্রমণের প্রতিবাদে গিয়ে শিক্ষার্থীরা রাতের অন্ধকারে রাজপথ দখল করে তখন তারা আবার সেটার কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, প্রতিবাদ অব্যাহত রেখেছে। এভাবে করে বাংলাদেশের সমগ্র জায়গায় এই কোটার আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনটাকে নস্যাৎ করতে চায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ। আপনারা জানেন ওদের কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবীদেরকে দিয়েও বিভিন্নভাবে তালে বালে কৌশলে কথা বলানোর চেষ্টা করছে। অন্যদিকে কোর্টের উপরে
তারা রাইফেল রেখে সেখান থেকে রায় আনানোর ব্যবস্থা করছে। গতকালকে দেখেন যেই রায়টি দিয়েল যে সারা বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন যাতে বন্ধ হয়ে যায় সেজন্য 1 মাস সময় নিয়ে তারা একটি সিদ্ধান্ত জানিয়েছে যে 1 মাসের পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হবে। অর্থই হচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলন বন্ধ করতে চায়। মোটা দাগে যদি আমি বলতে চাই তাহলে ছাত্রলীগ, পুলিশ, প্রশাসনিক লোকেরা সবাই মিলে জোট বেঁধে এখন কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে আক্রমণ করবে। আর মূলত এই আক্রমণটাই হচ্ছে ফ্যাসিবাদের পুঁজি। তারা সব সময় এই আক্রমণটা করেই টিকে থাকতে চায়। বিভিন্ন সময় তারা যতগুলো আন্দোলন বাংলাদেশে হয় সব আন্দোলনের উপরে একটা কাজ তারা করে, সেটা হচ্ছে এই আক্রমণ করা। কারণ ওদের ভাষায় যেটা গণতন্ত্রের ভাষা সেটা ওদের ভাষা নয়, যেটা মানুষের ভাষা সেটা ওদের ভাষা নয়, যেটা সত্যিকার মানুষের মুক্তি দেয় সেটা ওদের ভাষা নয়। ওদের ভাষা হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো আন্দোলনকে স্তব্ধ করে দেওয়াই হচ্ছে ওদের মূল কাজ। প্রিয় বন্ধুরা আমার, আজকের সবচেয়ে ভালো লাগার যে দিকটি ছিল যে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্ররা সবাই মিলে সাজোয়া জানের উপরে নৃত্য করেছে, ছাত্ররা সবাই মিলে ব্যারিকেড ভেঙেছে, ছাত্ররা সবাই মিলে মার খাওয়ার পরেও আবার রাজপথে নেমে এসেছে। এটাই ছাত্রদের বিজয়ের আমি মনে করি সূচনা। আজকে যেই ছাত্রলীগ এই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আমি মনে করি এই ফেল করা সাদ্দামদের নেতৃত্বে ছাত্রলীগ থাকলে সেই ছাত্রলীগের কপালে যে কি দুর্দশা আছে সে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে যে পুলিশ, যে প্রশাসন এই কাজ করছে, আমি মনে করি তারা প্রত্যেকেই কোটায় নিয়োগ পেয়ে এই কাজ করেছে। একদিকে অবৈধ কোটায় মন্ত্রিত্ব হয়েছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আবার অন্যদিকে ওই প্রশাসনের যারা এই কাজ করছেন তারাও অবৈধ কোটায় এখানে এসেছেন। আর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাদ্দাম গংরা তারাও কোটায় ভর্তি হয়েছে এবং ভর্তি হয়ে ফেল করেছে। তো এই ফেলু কাদেররা মিলে আজ বাংলাদেশের পরিস্থিতি কি করছে সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন, এবং সেই জায়গাটা থেকে আমি বলছি যে আমাদের এই ছাত্র আন্দোলনকে বেগবান করতে হবে। বাংলাদেশের সরকার ভীত হয়েছে, তারা আজকের ছাত্রদের এই আন্দোলনকে স্তব্ধ করতে চায়। এবং আপনারা একটি জিনিস খেয়ালও করেছেন, সরকার চেষ্টা করেছিল মুক্তিযোদ্ধাদের পক্ষের কিছু শক্তিদেরকে দাঁড় করিয়ে কোনোভাবে আন্দোলন আবার শাহবাগের মতো সেই রকম কিছু করতে পারে কিনা, যেটা 2013 সালে আলেমদেরকে মারার জন্য করেছিল। কিন্তু ব্যর্থ হয়েছে ফ্যাসিবাদ। কারা আজকের তাদের এই আন্দোলনে মাত্র 10 জন শাহবাগে উপস্থিত করতে পেরেছে, যারা মুক্তিযুদ্ধের নাতিপুতি দাবি করছে মুক্তিযোদ্ধাদের, কিন্তু সেটাও একটি করুণ দশা, ভিখারির মতো রাস্তায় বসে আছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।